আশুলিয়া শিল্পাঞ্চলে আজ আবারও অস্থিরতা, বিক্ষোভের মুখে বন্ধ ৯০ কারখানা। ৪ বছর আগে বন্ধ হওয়া কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবি। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত শুরু, হতাহতদের তথ্য সংগ্রহের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। বিদেশ থেকে আসা ফোন কল থেকে দৈনিক ২ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সালমান সিন্ডিকেট। ৯ বছরে পকেটে পুড়েছে ৭.৫ কোটি টাকা। দুর্ভাগ্যক্রমে আমাদের ৯ বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটা পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে হারনেস করছে পিছনে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি জানানোর আহ্বান মির্জা ফখরুলের, বললেন প্রভুত্ব বজায় রাখতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নেই ভারতের। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। একদিন পরই আবারও অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে অন্তত ৯০টি কারখানা। শিল্প পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কোথাও বকেয়া বেতন পরিশোধ, কোথাও বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ জানিয়েছে শ্রমিকরা। বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে ৯০টি কারখানা, তবে অন্য কারখানাগুলোতে চলছে উৎপাদন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবিও, জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এদিকে ঢাকা ইপিজেডের পুরানো জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, ৪ বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। ছাত্র জনতার ওপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হচ্ছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিষয়টি নিয়ে সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাজুল ইসলাম জানান, মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন। প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। তদন্তে স্বচ্ছতা আনতে চায় ট্রাইব্যুনাল, যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। দিনরাত কাজ করবে প্রসিকিউশন। তদন্ত শুরু হলেই বোঝা যাবে বিচারের জন্য কতদিন সময়ের প্রয়োজন। সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে, তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে, স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে, জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহতের ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাসের বাড়িতে যান মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি তদন্ত কমিটি। এ সময় তারা নিহতের বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন, জবানবন্দি রেকর্ড করেন। এ সময় তদন্ত কমিটির প্রধান আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলন কেন অশান্ত হয়ে উঠল এবং এত প্রাণহানির ঘটনা ঘটল তা খুঁজে বের করতেই মানবাধিকার কমিশন তদন্ত করছে। দ্রুততম সময়েই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। এর আগে 5ই আগস্ট সরকার পতনের দাবিতে বাসায় চিঠি লিখে বাসা থেকে বের হয় গেন্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। সকাল 11টার দিকে চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় আনাস। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি। সকালে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা নেত্রীরা। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধা নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, ভারত প্রতিবেশীর সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা বজায় রেখে ভারতের সাথে প্রতিবেশী সম্পর্ক নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয়ন্তের বাড়ি বালিয়াডাঙ্গির ফকিরভিটা বেলপুকুর গ্রামে। জানা যায়, মধ্যরাতে জয়ন্ত সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশ সীমান্তের 393 নম্বর পিলারের কাছে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা বেঁচে ফিরলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় জয়ন্ত। এরপর তার মরদেহ টেনে নিয়ে যায় বিএসএফ। ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বিএসএফের গুলিতে আরও 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো ঠাকুরগাঁও থেকে সহকর্মী পার্থ সারথী দাস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পার্থ, জানাবেন সীমান্তে হত্যার বিষয়ে বিজেপি কি বলছে, আর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? হ্যাঁ, কলি আসলে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। আর বিজেপির পক্ষ থেকেও আসলে সেভাবে সাংবাদিকদের কিছু বলা হচ্ছে না। আমি বিজেপির ঊর্ধ্বতন যে কর্মকর্তারা ছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বলেছেন যে এই ব্যাপারে আসলে তারা অবগত নন, শুধু শুনেছেন মাত্র, এবং যদি এই ঘটনাটি ঘটে থাকে তারা আসলে তদন্ত করে দেখবেন এবং
এই বর্ডারে যেন অর্থাৎ সীমান্তে যেন আর যেন কোনো হত্যাকাণ্ড না ঘটে সেই ব্যাপারে তারা সজাগ রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর আরেকটি কথা বলে রাখি যে এই বেশ কিছুদিন ধরে কিন্তু সীমান্তে এই অবৈধভাবে যে পারাপারের বিষয়টি সেটি আসলে আমরা লক্ষ্য করছি যে অনেকেই সে অবৈধভাবে সীমান্ত অর্থাৎ ভারতের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। তবে বিজিবি সজাগ রয়েছেন। বিজিবির পক্ষ থেকে আসলে সেভাবে সাংবাদিকদের কিছু বলা না হলেও তারা আসলে মাঠ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে বিজিবি এই সীমান্তে বেশ নজরদারি রাখছেন এবং আমরা স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে নিহত যে জয়ন্ত সেই জয়ন্তের মৃতদেহ ভারতের রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আসলে সেই মৃতদেহ ফেরত দেওয়া হবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো জানানো হয়নি বলে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পার্থ। ফের সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। গত 24 ঘন্টায় প্রবেশ করেছে 475 জন। স্থানীয় রোহিঙ্গাদের মতে রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এখনও ঢোকার চেষ্টায় সীমান্তে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে নতুনভাবে 8,000-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছে। তাদের বেশিরভাগ অনুপ্রবেশ করেছে গত 2 মাসে। তবে স্থানীয়দের মতে এই সংখ্যা আরও বেশি। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আরও অনুপ্রবেশ বাড়তে পারে বলে ধারণা তাদের। টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর 300 ফিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহজাহান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 9 নম্বর মাদক কারবারি। 2019 সালের 25 জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। ভিসা প্রদান এবং পাসপোর্ট ফেরতের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন ইতালিয়ান ভিসা প্রত্যাশী ও প্রবাসীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে অবস্থান নেন তারা। এ সময় অনতিবিলম্বে ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনকারীরা জানান অনেকে আবেদন করেও 1 বছর বা তার বেশি সময় পরও ভিসা পাচ্ছেন না, ফলে তারা দেশেও কোনো কাজ করতে পারছেন না। পরে আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি ইতালি ভিসা সেন্টারে যান। সেখান থেকে সিদ্ধান্ত জানানোর পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানান তারা। এর আগে 18 আগস্ট পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালির যাওয়ার ইচ্ছুক ব্যক্তিরা। আর সেখানে তারা জানান কাজের অনুমতিপত্র থাকলেও ভিসা না পাওয়ায় ইতালি যেতে পারছেন না তারা। আমাদের ইতালি অ্যাম্বাসিতে যখন আমরা আমাদের পাসপোর্ট জমা দিয়েছিলাম নুলুস্তার সহ ওয়ার্ক পারমিট, তখন তারা আমাদেরকে বলেছিল 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্ট সহ ভিসা দিবে। তো আমাদের কারো 1 বছর, কারো 12 মাস, কারো 14 মাস, কারো বা 15 মাস। তো এই জন্য আমরা আমাদের পাসপোর্টটা যেন খুব সুন পেতে পারি, এই জন্য আজকে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন। নুলুস্তা উঠেছে জানুয়ারি মাসের 13 তারিখে, কিন্তু আমি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। তো এইটাই সমাধান চাই, এটাই দাবি ডক্টর ইউনূস সাহেবের কাছে। এই মুহূর্তে আমরা পারছি না বাংলাদেশে কিছু করতে, পারছি না ইটালি যেতে, পারছি না সৌদি, কাতার, কুয়েত, দুবাই যেতে। আমাদের একটাই দাবি, আমাদের পাসপোর্ট সহ ভিসা চাই। সরকার পরিবর্তন হয়েছে, সালমান এফ রহমান কারাগারে, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটর্স ফোরামে এখনও প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। গত 9 বছরে এই সিন্ডিকেটের পকেটে ঢুকিয়েছে অন্তত 7,500 কোটি টাকা। অথচ যেই প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটি বেআইনি। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল। এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার, যাতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত 4,500 কোটি টাকা। মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে,
তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW অপারেটরের কাছে, এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ ICX-এ। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে BTRC। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের তিনটির পাশাপাশি IGW অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। 3 স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় 4 স্তর। নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস্বত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে 7 সদস্যের IGW অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে 3 থেকে 6 মাসের কথা বলা হলেও এখনও চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার 3 মাসের অথবা 1 বছরের ম্যাক্সিমাম হতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে। কেউ না কেউ এটাকে এটাকে হারনেস করছে পিছনে। হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল, এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। BTRC-কে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর ICX এবং 16 IGW প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি না কেন, আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক। সেটা আমি কম আনি বেশি আনি, আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। এই ইনভেস্টমেন্ট যারা করেছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব প্রোটেকশনগুলো তো আসলে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজার হচ্ছে। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, IOLDTS নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে কুষ্টিয়া ও গাইবান্ধায় অবস্থান করছে বৈষম্য বিরোধী সমন্বয়কদের প্রতিনিধি দল। সকালে কুষ্টিয়ায় জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। দিনের কর্মসূচি হিসেবে প্রথমে জেলার সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন তারা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষ করে বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করবেন সমন্বয়ক প্রতিনিধিরা। গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে পৌঁছেছে 12 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা। মতবিনিময় করেন জেলা উপজেলার নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সাথে। দুপুরে আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্তির পরিবারের সাথে দেখা করবেন তারা। পরে স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত হন 3 জন। এ ঘটনায় আদালতে 2টি মামলার আবেদন করেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তবে নিহতদের পরিবার বলছে মামলার বিষয়ে কিছুই জানা নেই তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে আঁতাত করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এদিকে বক্তব্য নেওয়ার সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দিয়েছে ওই কৃষক দল নেতা।
গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের কলতাপাড়ায় শিক্ষার্থীদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান ৩ জন। ঘটনার ১ মাস পর কোর্টে ২টি মামলা করেন স্থানীয় কৃষক দলের নেতা পরিচয়ে আবুল কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে আব্দুর রহিম আকন্দ। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় শতাধিক নেতাকর্মীকে। তবে নিহত শ্রমিক বিপ্লব, ব্যবসায়ী জুবায়ের এবং মাদ্রাসা শিক্ষক রাকিবের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তারা মতামত তারা ব্যক্তিগতভাবে তারা সাজায় নিচ্ছে। তারা ব্যক্তিগত হয়তো কোনো রাজনীতির চাল থাকতে পারে। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই, তাই এখন আমরা ইচ্ছা মামলা করব। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক, ওইটা তো আমার দেখার ব্যাপার না। উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অভিযোগ করেন, আসামির তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে সমঝোতা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এই যে উনি আমাদেরকে গুলি করছে, তাহলে যারা মামলাটা করছে এটা আপনাদের সহজ বিষয়। যারা মামলাটা করছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা রেজু করছে, পুলিশের কাছ থেকে তারা টাকা খাইছে, এরকমও তো হইতে পারে। স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্ব ছিল, ওনারাও তো এই দলের সাথে এক হইতে পারে, লিয়াজু করতে পারে, 2 দিন পরে ওনারা এসে রাজনীতি করতে পারে। এমন অভিযোগের সত্যতা আছে বলে স্বীকারও করলেন পৌর বিএনপির এই নেতা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কার বা ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। একাধিক গ্রুপিং থাকার কারণে যে এই মামলাটা যদি আমাদের আন্ডারে হয়, আমাদের তদারকিতে হয়, তাহলে আমাদের জন্য যারা রাজনীতিতে ক্ষতিকারক আমরা তাদেরকে সাইজ করতে পারব, এরকম বিষয় থাকতে পারে। এদিকে কৃষক দলের নেতা দাবি করা আবুল কাশেমের কাছে অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন তিনি। তার দাবি, পুলিশের গুলিতে নিহত সবার পরিবারই আওয়ামী লীগ। এরা ডরে বয়ে ওই হাসিনার বিরুদ্ধে যে আপনার একটা কথা কইব, এরা এই সাবাস হইছে না, সবটাই আওয়ামী লীগ করে। এরা মারা গেছে, তাদের ফ্যামিলি, এরা সবটা আওয়ামী লীগ করে, তারা মামলা করুক। এই বিষয়ে প্রতিবেদন প্রচার করলে যমুনা টেলিভিশনের রিপোর্টারের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেন আবুল কাশেম। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, ওনি এটা লইয়া দিয়ে আপনারা তুলমুস্ত করুন, তা আমি আরো ডবল মামলা করবো আপনার নামে। আমরা সত্যভাবে ও সঠিকভাবে তথ্য লিখে নেবেন। আরেক মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম আকন্দের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া গেছে মুঠোফোনটিও। মোবাইল তো বন্ধই। পুলিশ জানিয়েছে, এই 2 মামলার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ চলছে। বিজ্ঞ আদালতে 2টি কোর্ট পিটিশন ওসি গৌরীপুরের নিকট জানতে চেয়েছে যে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। আমরা আদালতকে অবহিত করেছি যে গত 22 অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে যে 3 জন নিহত হয়েছেন, সেই সব পরিবার বলছেন বর্তমানে নানামুখী চাপে কোণঠাসা তারা। বলছেন তাদের সন্তানদের হত্যায় মূল আসামিদের বাঁচাতেই মামলা নিয়ে হচ্ছে নানান কারসাজি। এমন অবস্থায় বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিক্ষক শিক্ষার্থী সহ অংশীজনদের সাথে কথা বলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ মাসেই শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যাশা করেন। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিস কেন্দ্রিক কোনো একক আধিপত্য যেন গড়ে না ওঠে, সেভাবেই কাজ করবে প্রশাসন। মতবিনিময় সভায় শিক্ষা সংস্কারের বেশ কিছু দিক তুলে ধরেন শিক্ষকরা। বিদ্যমান লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ চালুর পরামর্শ দেন তারা। এছাড়া শিক্ষক নিয়োগ এবং পদোন্নতির স্বচ্ছতা, আবাসন, খাদ্য ও শিক্ষার মান বৃদ্ধি, গবেষণা সহ নানা দিক তুলে ধরেন শিক্ষক সমাজ। উপাচার্য, উপোপাচার্য, কোষাধ্যক্ষ, এই 3টি রেজিস্ট্রার সহ আমরা চাচ্ছি যে এনাদের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ হোক। উপাচার্য যেন এককভাবে সিদ্ধান্ত নিতে না পারেন বা উপোপাচার্য যেন কোনো এক পেশে না হয়ে যান। সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের
শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর সাথে বৈঠকে বসেছে দুদক। এর আগে দুপুরে FBI লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে সেগুনবাগিচায় আসে। দলটি দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখা মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরত টাস্কফোর্স কিভাবে FBI-কে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হতে পারে। যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে কিনা নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া FBI এর সঙ্গে একটি MOU স্বাক্ষর করার জোর প্রচেষ্টা থাকবে বলে জানা গেছে। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। বাগেরহাটে মিনি পিকআপের ধাক্কা ইজিবাইকে 4 যাত্রী নিহত হয়েছেন। সকালে মোংলা মাওয়া মহাসড়কের কাটাখালী মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক নওয়াপাড়ার দিক থেকে কাটাখালী মোড়ের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের 2 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। শেরপুরে নবীনগরে 2টি মাইক্রোবাসের সংঘর্ষে 16 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঝিনাইদহে 2টি মোটরসাইকেল সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। ধীরগতিতে নামছে বন্যার পানি। এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা রোগবালায়ে ভোগান্তি যোগ করেছে নতুন মাত্রা। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোয় কোথাও কোথাও এখনো কোমর পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকায় এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, এখনো ডুবে আছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানি নামে না, পানি জমি গেছে, খাল বিল মনে করেন জাম হয়েছে, পানি কারণ নামতেছে না, সবাই দাঁড়িয়ে হয়ে যেতেছে। আর তাছাড়া মনে করেন যে পানি এই কম ছিল, অন্ত কিছুটা কমছে, আসতে নামতেছে পানিটা মানে সব খাল বেগের জাম হয়ে গেছে, সব মশা মাসি গন্ধ, সব পরিষ্কার নেই। অতিজোয়ারের কারণে ভাঙন দেখা দিয়েছে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ির জমিজমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 30 বছর আগে বাঁধ নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হয় এই দুর্দশা। দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। বোরহানউদ্দিনের শিবপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জোয়ারের পানিতে অন্তত 60টি পয়েন্টে দেখা দিয়েছে ধস, ভাঙছে কয়েক সপ্তাহ ধরেই। এতে তেঁতুলিয়া পাড়ের শিবপুর, সাঁচরা, দেওয়া ও বদনপুর এলাকায় অর্ধ লক্ষাধিক মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। ঘরবাড়ি ও জমিজমা হারানোর শঙ্কায় তারা। এই বেরি হওয়ার পর আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম, এখন আবার এই বেরি ভাঙতেছে, ফাট লইছে, এখন ভাঙা যায় আমরা বিপদে পড়ে যাবো। কিনাগাড়া করে বাড়ি করছি, বেড়িটা ভেঙে যায় তাহলে আমাদের যে এখানে কয়েকটা ইউনিয়ন আছে, বিশেষ করে দেউলা এবং শাসরা, এখানে 50 থেকে 60 হাজার মানুষ এবং ফসলি জমি, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে, ওগুলো ধ্বংস হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 27 বছরের পুরনো বাঁধটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই দ্রুত টেকসই মেরামতের দাবি তাদের। এখন যেভাবে নদী বেড়ি ভাঙতেছে, এখন আমাদের সামনের দিকে যে নিরাপত্তা নিমু এমন কোনো কায়দা নাই। যদি আমাদের এই বেড়িটা ভেঙে যায় তাহলে আমাদের এখানে যে অনেক ফসলি জমি আছে এবং ঘরবাড়ি আছে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই বাঁধটা দ্রুত নির্মাণ করা হয় সিসি ব্লক দ্বারা, স্থায়ীভাবে নির্মাণ করার একটা দাবি জানাই। বাঁধে ভাঙনের বিষয়ে জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। খুব শীঘ্রই এই বাঁধটি মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে এবং বাঁধের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাঁধের মেরামতের পাশাপাশি নদীকূলে স্লোপে সিসি ব্লক স্থাপন করা হবে। 1997 সালে ভোলা সেচ প্রকল্পের আওতায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয়। রাহিম সারোয়ার,
যমুনা নিউজ। বরিশালে চোর সন্দেহে এক চিকিৎসকের হামলায় আহত হয় প্রতিবেশী ভাড়াটিয়া। এরপর 999-এ ফোন দেয়া, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে আহতকে চিকিৎসা দেয়া সবই করেন ওই চিকিৎসক। কিন্তু থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিন শেষে চিকিৎসকের হাতে পড়ানো হয় হাতকড়া। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ ও নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাউসার হোসেনের প্রতিবেদন। থানায় বসিয়ে হাতকড়া পরানোর পর এভাবে প্রতিবাদ করছেন একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক আবু আবদুল্লাহ। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে। চিকিৎসক আবদুল্লার বাড়ি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায়। তার দাবি, শুক্রবার গভীর রাতে ছাদে ওঠার পর সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজনকে দেখতে পান। বিভিন্ন সময় ছাদ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় সুজনকে অভিযুক্ত করেন আবদুল্লাহ। বাক বিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। আহত হন সুজন। 999-এ ফোন করে বিষয়টি জানানোর পাশাপাশি সুজনকে হাসপাতালেও নেন আবদুল্লাহ। তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই ধরে বসে পুলিশ। চোর ধরার পরে সে যেখানে 999-এ ফোন দিয়ে সে থানার সাথে যোগাযোগ করিয়ে পুলিশ নিল। তারপরে সে অ্যাম্বুলেন্স আনাইয়ে সে হাসপাতালে রুগী নিল। সে রুগীর সাথে থাকা অবস্থায় সে পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করে? চিকিৎসক পরিবারের দাবি, পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন পুলিশের এসআই জুবায়ের। কিভাবে চোরের অভিযোগ নিয়ে তাকে আসামি করা হলো এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হলো। এই ক্ষেত্রে জুবায়ের সাহেব হয়তো কোনোভাবে আমি মনে করি যে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছেন। ভাই, ওই যে এক ডাক্তার অ্যারেস্ট হয়েছে কোনো একটা মামলায়, ঘটনাটা একটু বলবেন? আপনি একটু কষ্ট করে থানায় আসেন, ঘটনা একটু শুনুন, থানায় আসেন। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি কাঠামো মেনেই সবকিছু করা হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই এবং আইনগত যে বিষয়গুলো হয়েছে সবগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যেই হয়েছে। আইনি কাঠামোর বাইরে থেকে যদি যে নিজে অতি উৎসাহী হয়ে কিছু করা হতো তাহলে হয়তো বলা যেত যে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেটার সাথে জড়িত। চোর সন্দেহে হামলার ঘটনায় আহত সুজন হাওলাদার পুলিশের হেফাজতে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। আমি সিগারেট টানতে আছি, সেই ফাঁকে উনি আমার কাছে, ওনার ছাদে বসিয়া, একই ছাদ কিন্তু ফাঁক নাই, 4 আঙ্গুল ফাঁক আছে। উনি আমার করলো কি মানে বলতেছে যে এই ওখানে কি গাঁজা খাইতে আসছিস নাকি। উনি আমার কাছে তাৎক্ষণিক আমার গ্যাস লাইটটা পরিয়ে যাওয়ার কালে, যখন গ্যাস লাইট নামায় পড়ছে হাতের থেকে, ওটা উঠাইতে গেছি, উনি আমার অমনি কোপ দিয়েছেন। হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে আলাদা 2টি মামলা হয়েছে। 2টি মামলারই তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।